আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। মেডিকেল টেক বিডির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে আপনার আমাদের কোয়েশ্চেন সলভের যে ক্লাসটা। এই কোয়েশ্চেন সলভের মাধ্যমে আপনারা বুঝে যাবেন আপনাদের কোথা থেকে মূলত কোয়েশ্চেন আসতে পারে। সেই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে কোয়েশ্চেন সলভের যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেই অধ্যায়ে যেতে হবে বা সেই বিষয়গুলো আপনাকে সলভ করতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা যাব হচ্ছে ২০১৮-১৯ সালে দেখবেন যে আপনাদের যদি কোয়েশ্চেনটা সলভ করেন তাহলে দেখতে পাবেন যে বেশ কিছু মানে হচ্ছে সহজ কোয়েশ্চেন যেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে বা এই প্রশ্নে দিয়ে দিয়েছে। আশা করছি ২০১৮-১৯ সালের কোয়েশ্চেন যদি আপনারা সলভ করেন তাহলে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন, বেশ ভালো একটা মানে বুঝতে পারবেন যে আইডিয়া পাবেন কোথা থেকে মূলত কোয়েশ্চেন আসে। তো দেখতে পাচ্ছেন কোষ এবং অণুজীব লিখে রেখেছিলাম। তো এটার একটা বিশেষ কারণ আছে। আপনাদের ২০১৮-১৯ সালের ৪ নম্বর কোয়েশ্চেনটা দেখবেন বায়োলজি থেকে আসে। এখন আসি কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্ট থেকে মূলত কোয়েশ্চেন হয়। কোয়েশ্চেন হয় বাংলা থেকে, মানে মেইনলি ফোকাস করা হয় বাংলা। দ্বিতীয় থেকে কোয়েশ্চেন হয় আপনার জীববিজ্ঞান থেকে, রসায়ন থেকে, পদার্থবিজ্ঞান থেকে। তো আশা করছি এই এই যে বিষয়গুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোতে আপনারা খুবই ভালো পারদর্শী। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে বিগত সালের কোয়েশ্চেন নিয়ে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, দেখেন যে ৪ নম্বর কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে হচ্ছে লাইসোজোমের কাজ কি। লাইসোজোমটা হচ্ছে আপনার কোষের একটা অঙ্গাণু। আপনার এই লাইসোজোমটা আমি কোষের মধ্যেও ফেলতে পারি, অণুজীব চ্যাপ্টারও নিতে পারি। লাইসোজোমটাকে বলা হয় অটোফ্যাগি, যে নিজেই নিজেকে ভক্ষণ করতে পারে। যে নিজে কোনো একটা অঙ্গাণুকে আপনার কোনো একটা অঙ্গাণু যদি কোনো জায়গায় অ্যাটাক করে, সেটা কোষের মধ্যে অ্যাটাক করার পর লাইসোজোমের কাজ হচ্ছে সেটাকে জাস্ট গিলে ফেলা এবং নিজেই নিজেকে হত্যা করা। এই জন্য আমরা লাইসোজোমকে অটোফ্যাগি বলি। এবং কোয়েশ্চেনটা ছিল যে লাইসোজোমের কাজকে এখানে বিভিন্ন রকমের অ্যান্সার দেওয়া ছিল, মানে হচ্ছে অপশন দেওয়া ছিল। কোষ বিভাজনের সময় মেরু নির্দেশ করে, প্রোটিন সংশ্লেষণ, আমরা জানি প্রোটিন সংশ্লেষণ না, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, কোষ রস ধারণ করে না, আর এখানে ছিল আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে। এটাই হচ্ছে মেইন কথা, যে লাইসোজোমের কাজ হচ্ছে আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে। তো এরপরে আমরা যাব যে অসওয়াল্ড প্রণালী তৈরি করতে ব্যবহার করা হয় কি। অসওয়াল্ড, আমরা জানি যে অসওয়াল্ডের বিভিন্ন সমীকরণ আছে, বিজ্ঞানী অসওয়াল্ডের নাম থেকে আপনার এই নামটা করা হয়েছিল। তো অসওয়াল্ডের প্রণালী তৈরি করতে ব্যবহৃত হয় কি। এখানে বিভিন্ন রকমের অ্যান্সার দেওয়া ছিল, আমি অ্যান্সারগুলো আপনাদেরকে লিখে দেখাচ্ছি। যে অসওয়াল্ডের এখানে ছিল HNO2। তো এই জন্যই আপনার অসওয়াল্ডের সমীকরণ হচ্ছে অসওয়াল্ড প্রণালী তৈরি করতে ব্যবহার করা হয় হচ্ছে HNO3। তো আশা করছি আপনারা এই এমসিকিউটাও বুঝতে পেরেছেন। এটা ছিল মূলত কেমিস্ট্রি কোয়েশ্চেন। তো এরপর আমরা সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নামটা আমরা জানবো। আমরা জানি সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলেনটাস অ্যানাস। হেলেনটাস অ্যানাস হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম, এবং এটা ছিল জীববিজ্ঞান থেকে আসছিল। তো এই যে সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম, এটা মূলত এই কোয়েশ্চেনগুলো আসে মূলত শ্রেণীবিন্যাস থেকে। শ্রেণীবিন্যাস আছে আমাদের, শ্রেণীবিন্যাস এবং নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ। তার মানে আমি আপনাদের একটা বিষয় আমি এখন ক্লিয়ার করে দেবো, যে দেখাই দিব যে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়, কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়, সেটা আপনাদের অবশ্যই অবশ্যই জানা উচিত। তাহলে কেমিস্ট্রির অসওয়াল্ড সমীকরণ, তার মানে হচ্ছে আপনাদের কেমিস্ট্রি ওই আপনার কেমিক্যাল রিয়াকশন থেকে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, বিভিন্ন রকমের রিয়াকশন হতে পারে। এরপর হচ্ছে আপনাদের দেখলাম, আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখলাম জীববিজ্ঞানের সেই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কোষ থেকে, অর্থাৎ কোষ থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকবে। এই চ্যাপ্টারগুলো আপনারা যদি বাদ দিয়ে আপনাদের পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা পরে ঠকে যাবেন। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, তাহলে 3টা কোয়েশ্চেন আমরা এই মুহূর্তে সলভ করে ফেললাম।
সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হেলেন্টাস অ্যানাস। ফসফরাস প্রণালী করতে ব্যবহার করা হয় হচ্ছে HNO3 এবং লাইসোসোমের কাজ হচ্ছে আক্রমণকারী জীবাণু ভক্ষণ করা। আচ্ছা, বাতাসের শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না? বাতাসের শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না? বাতাসের এই এই আপনার যে এমসিকিউটা আসছে, বাতাসের শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের যে আপনার প্রেসার চাপের যে একটা অধ্যায় আছে, সেই চাপ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আপনাদের মূলত এই কোশ্চেনটা করা হয়েছে যে বাতাসের শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না। বা এই এমসিকিউটা আমরা তরঙ্গও নিতে পারি, বিভিন্ন তরঙ্গের বিভিন্ন রকমের সমীকরণে আমরা দেখেছি যে এরকম অনেক কিছু আছে, বা এটাকে আমরা শব্দের চ্যাপ্টারে ফেলতে পারি যে বাতাসের শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না, সেটা হচ্ছে চাপ। এখানে অ্যান্সার আরো অনেক কিছু দেওয়া ছিল, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তার মানে আমাদের এখানে আমরা কয়েকটা করে ফেলি, কলাম করে ফেলি। এটা হচ্ছে জীববিজ্ঞানের কলাম, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই হচ্ছে রসায়ন, এবং আচ্ছা এই দুইটা নিয়ে আমরা করতে থাকি। পাশাপাশি হচ্ছে আমরা যদি আর কোনো কিছু লিখি তাহলে এখানে আমরা লিখবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এরপর আমরা যে বিষয়টা নিয়ে আমরা সলভ করবো সেটা হচ্ছে শব্দের নীতি সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয়। শব্দের কোন নীতি সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয়? আমরা জানি যে প্রতিফলন নীতি যে আছে, শব্দের নীতি, সেই নীতি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। তার মানে অ্যান্সারটা হচ্ছে প্রতিফলন। এখানে অনুনাদ, বিট, ব্যতিচার দেওয়া ছিল, কিন্তু শব্দের নীতি সমুদ্রের গভীরতা মাপতে প্রতিফলন ব্যবহার করা হয়। তাহলে এই কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের আলো। পদার্থবিজ্ঞান, আমি এখানে লিখে দিই পদার্থবিজ্ঞানের আলো যে চ্যাপ্টারটা আছে, আলো, সে আলো থেকে কিন্তু কোশ্চেন মাস্ট বি থাকবে, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় H2O2 উৎপন্ন করে কোনটি? সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে SO2 এর সাথে বিক্রিয়ায় H2O2 উৎপন্ন হয়। H2O2 হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়। H2O2 উৎপন্ন হয়, এটা হচ্ছে আমাদের H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। SO2 এর সাথে বিক্রিয়ায় H2O2 উৎপন্ন করে হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার, অর্থাৎ এই এমসিকিউটা ছিল হচ্ছে রসায়ন থেকে। সরি, দেখেন বোর্ডের কালার কি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তো এটা হচ্ছে কেমিস্ট্রির রসায়নের আমাদের যে চ্যাপ্টারটা আছে বললাম বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন, বিক্রিয়া থেকে। এরপর আমরা যে এমসিকিউটা দেখবো সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় বল প্রযোজ্য। এটা হচ্ছে আপনাদের পদার্থবিজ্ঞানের আমাদের অভিকর্ষ মহাকর্ষ যে চ্যাপ্টারটা আছে, সেখানে নিউটনের যে লটা আছে, নিউটনের মহাকর্ষীয় বল প্রযোজ্য। এখানে দেওয়া ছিল শুধুমাত্র ছোট বস্তুর বেলায়, ছোট বড় উভয় বস্তুর বেলায়, শুধুমাত্র গ্রহের বেলায় ইহা একটি সার্বজনীন ধ্রুবক। তাহলে নিউটনের মহাকর্ষীয় বল প্রযোজ্য হচ্ছে ছোট বড় উভয় বস্তুর বেলায়। নিউটনীয় মহাকর্ষীয় বল হচ্ছে ছোট বড় উভয় বস্তুর বেলা। তাহলে আমাদের এখানে যদি আমরা পদার্থবিজ্ঞান দেই, তাহলে পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরপর হচ্ছে আমরা যে এটা দেখব, বায়ু ও সূর্যালোকের সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয়ে কি উৎপন্ন করে?
বায়ু ও সূর্যালোকের সংস্পর্শে ক্লোরোফর্ম, বায়ু ও সূর্যালোকের সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয়ে যে জিনিসটা উৎপন্ন করে সেটা হচ্ছে COCl2। এর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কোনোটি নয় দেওয়া ছিল, এখানে হবে হচ্ছে COCl2। আশা করছি বুঝতে পেরেছেন যে বায়ু ও সূর্যালোকের সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয়ে যে জিনিসটা উৎপন্ন করে সেটা হচ্ছে COCl2। আচ্ছা, এরপর আমরা নতুন আরেকটা এমসিকিউ দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে আমাদের কবি পরিচিতি যেটা আছে, বাংলা থেকে অবশ্যই কোশ্চেন থাকে। বাংলার যে কবি পরিচিতিটা আছে সেখান থেকে মূলত এই কোশ্চেনটা করা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান হচ্ছে 1913 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান বা নোবেল অর্জন করেন। আচ্ছা, এরপরে আমরা যেই বিষয়টা দেখব বা যেই এমসিকিউটা দেখব, নিচের কোনটি চুম্বক দ্বারা শনাক্ত করা যায়। আচ্ছা, এখানে বেতার তরঙ্গ আছে, গামা রশ্মি আছে, অতিবেগুনি রশ্মি এবং বিটা রশ্মি আছে। আমরা জানি যে চুম্বক দ্বারা শনাক্ত করা যায় হচ্ছে একমাত্র বিটা রশ্মি। বিটা রশ্মি আমরা চুম্বক দ্বারা শনাক্ত করতে পারবো। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের যে চ্যাপ্টারটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন রকমের বর্ণালী চেনা বা ওই যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টার থেকে মূলত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা, ওই টাইপসের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে মূলত কোয়েশ্চেন আসছে যে বিভিন্ন রকমের রশ্মি আর কি নিজের কোনটি চুম্বক দ্বারা শনাক্ত করা যায়, এটা হচ্ছে বিটা রশ্মি। বিটা রশ্মি চুম্বক দ্বারা শনাক্ত করা যায়। আচ্ছা, এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, আই লিভ ড্যাশ মহাখালী ড্যাশ ঢাকা। খুবই মানে হচ্ছে পপুলার একটা, আপনার বলি খুবই পপুলার একটা এমসিকিউ যে এইরকম এমসিকিউ সলভ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে ছোট স্থানটা আগে বসবে এবং বড় স্থানটা পরে বসবে। এখানে লেখা ছিল আই লিভ ড্যাশ মহাখালী, আমি লিখে দেই আই লিভ ড্যাশ মহাখালী ড্যাশ ঢাকা। ঢাকা, এখন এখানে আপনার প্রিপজিশন বসাতে হবে। তো আমরা জানি যে সবসময় হচ্ছে আমাদের ছোট স্থানের আগে হচ্ছে অ্যাট বসে এবং বড় স্থানের আগে ইন বসে। এতটুকু বুঝলেই হবে যে এখানে মেন অ্যান্সারটা হচ্ছে অ্যাট এবং ইন। এখানে ইন অ্যাট দেওয়া ছিল, ইন অ্যাট দেওয়া ছিল এবং বিভিন্ন রকমের দেওয়া ছিল আর কি, কোয়েশ্চেনের অপশন দেওয়া ছিল। এখানে আমরা জানি যে বড় স্থানের আগে সবসময় বসে হচ্ছে ইন এবং ছোট স্থানের আগে সবসময় অ্যাট, এবং দুটো সিকোয়েন্সটা যদি এরকম থাকে সবসময় তাহলে আমরা আগে অ্যাট বসাবো, পরে হচ্ছে ইন বসাবো। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এটার অবস্থা খুবই খারাপ, আমার কাছে এখন ভালো ডাস্টার নেই, আই এম ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা, এটা ছিল ইংরেজির কোয়েশ্চেন, কোনটি বেনজিনের ধর্ম নয়। আচ্ছা, এখানে অনেকগুলো আপনার এমসিকিউর যে দেওয়া আছে, অপশন দেওয়া আছে, লেখা আছে যে বেনজিন জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে জারিত হয় না। ইহা অতি কাতর স্থায়ী যৌগ। বেনজিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, বেনজিন একটি সম্পৃক্ত যৌগ। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বেনজিন একটি সম্পৃক্ত যৌগ। কোনটি বেনজিনের ধর্ম নয়? কোনটি, তার মানে হচ্ছে উপরে যতগুলো অ্যান্সার আছে সবগুলোই আছে আর কি, অপশন আছে সবগুলো বেনজিনের ধর্ম। বেনজিন আমরা জানি বেনজিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় প্রদর্শন করে, অধিকতর স্থায়ী যৌগ। বেনজিন জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যৌগে জারিত হয় না। বেনজিন একটি সম্পৃক্ত যৌগ, তার মানে হচ্ছে এটা কোনো বেনজিনের ধর্ম নয়। এরপর আসি আমরা দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে মোলারিটি। এটা হচ্ছে মোলারিটি। দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল না, এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে মোলারিটি। এখানে নরমালিটি দেওয়া ছিল, তারপর হচ্ছে আপনার ফর্মালিটি দেওয়া ছিল। তাহলে দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কোন গাঢ়ত্ব, এটা হচ্ছে মোলারিটি। তো
তো নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, আরেকটা এমসিকিউ সলভ দেখবো, সেটা হচ্ছে ট্রান্সলেশন। তার মানে হচ্ছে আপনাদের ইংরেজির ক্ষেত্রে ইংলিশ ইংরেজির ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রান্সলেশন থেকে বারবার কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আপনাদের একটা কথা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে বারবারই এমন কোনো কোয়েশ্চেন আপনাদের দেখবেন সবসময় দিয়ে থাকে, মানে হচ্ছে বিএসসির ক্ষেত্রে হোক আর ডিপ্লোমার ক্ষেত্রেই হোক, আইএসটি আর হচ্ছে আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউট খুবই সহজ কোয়েশ্চেন করে থাকে। এবং আপনারা দেখবেন যে এক্ষেত্রে ক্যালকুলেশনের যে বিষয়গুলো আছে, ম্যাথের যে বিষয়গুলো আছে, সেগুলো তারা সবসময় স্কিপ করে যায়। তার মানে হচ্ছে আচ্ছা, এরপর আমরা দেখি যে ট্রান্সলেশন অফ নিউটন বছর বছর জন্মায় না। নিউটন বছর বছর জন্মায় না, তার মানে এটার অ্যান্সারটা হবে এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। আমরা যদি প্রত্যেকটা ব্যাখ্যা দিতে চাই, এখন অনেক সময় চলে যাবে, আর যেহেতু একটু পরে আদান হবে, সো আমাকে একটু জলদি বিষয়টা সলভ করতে হবে। আচ্ছা, নিচের কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক? এখানে হচ্ছে 45 ডিগ্রি নর্থ অর্ধাংশে, তারপর হচ্ছে মেরুতে 45 ডিগ্রি সাউথ অক্ষাংশে এবং বিষুব রেখায়। আমরা জানি যে সেক্ষেত্রে বিষুব রেখায় যদি সে 1 কেজি চিনি ক্রয় করে, সেটাই তার জন্য লাভজনক। এক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বইয়ের যে কনটেক্সটটা ছিল, সেটা ভালো করে পড়তে হবে যে কোন জায়গায় কোন জিনিস অনেক হালকা হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকেই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে লেখা আছে, সরি, মানে যে পরের এমসিকিউটা হচ্ছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কি দেওয়া আছে? কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? 0.54 মোল। তার মানে হচ্ছে এই ম্যাথগুলো যে আসছে, এগুলো কিন্তু আপনার, এটা হচ্ছে কেমিস্ট্রি একটা ম্যাথ। তো ভালো করে মোলারিটি যে চ্যাপ্টারটা আছে, মোলারিটি চ্যাপ্টার না পড়লে আপনি খুব বড় কিছু মিস করে ফেলবেন। মোলারিটি, গ্যাসের যে আয়তন নির্ণয়, তারপর হচ্ছে গ্যাসের ভর নির্ণয়, এগুলো যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো ব্যবহার করে আমাদের এই যে কত মোল আছে আর কি কার্বন ডাইঅক্সাইড আছে, 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর সংখ্যা বের করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তো আমি যেহেতু শর্ট অ্যান্সারগুলো আজকের ভিডিওতে বলে দিচ্ছি, সেজন্য আমি ভিডিওটা বড় করতে পারবো না। এটা হচ্ছে 0.1 মোল, 0.01 মোল কার্বন ডাইঅক্সাইড হবে, 0.01 মোল। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু মুছে দিচ্ছি, বোর্ডের অবস্থা আজকে খুবই খারাপ। আচ্ছা, তাহলে এটা চলে গেলে, এটা হচ্ছে কেমিস্ট্রি কোয়েশ্চেন। তারপর হচ্ছে নিচের কোন ধাতুটি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে জ্বলতে থাকে? নিচের কোন ধাতুটি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে জ্বলতে থাকে? এখানে ছিল অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ছিল হচ্ছে Fu। তো আমরা জানি যে ম্যাগনেসিয়াম যদি আপনার কার্বন ডাইঅক্সাইডের সাথে আসে, তাহলে কিন্তু সে জ্বলতে থাকে। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, অ্যামিবার দেহ রূপান্তরে কোন এনজাইমটি নেই? এখানে ছিল লাইপেজ, প্রোটিয়েজ, অ্যামাইলেজ এবং পেপটাইডেজ। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অ্যামিবার দেহ রূপান্তরে কোন এনজাইমটি নেই, সেটা হচ্ছে পেপটাইডেজ। অ্যান্সারটা হবে পেপটাইডেজ। এটা ছিল আপনার জীববিজ্ঞান। তার মানে হচ্ছে যদি আপনার এই যে শ্রেণীবিন্যাস, নামকরণ, কোষ এবং অণুজীব চ্যাপ্টার থেকে এমন কোনো কোয়েশ্চেন, এমন কোনো বছর নাই যেখান থেকে কোয়েশ্চেন থাকে না। আপনার অণুজীব চ্যাপ্টারটা খুব ভালো করে আপনাদেরকে রিভাইজ করতে হবে। আচ্ছা, সিনোনিম অফ প্যানাসিয়া। এখানে ইনঅ্যাক্টিভিটি ছিল, তারপর হচ্ছে প্যানাক ছিল,
প্রিভেইল ছিল, এখানে অ্যান্সারটা হবে কিওর সেল। সিনোনিম অফ প্যানাসিয়া, আপনাদেরকে একটু দেখার সুবিধার্থে এই যে দিয়ে দিচ্ছি প্যানাসিয়া, এর সিনোনিমটা হবে হচ্ছে কিওর সেল, কিওর অল, সরি কিওর অল, CURE, কিওর অল। প্যানাসিয়া এটার সিনোনিমটা হচ্ছে আপনার কিওর অল। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা দেখবো, কোয়েশ্চেন দেখবো, সেটা হচ্ছে সুন্দর সবসময় সুন্দর মানুষ সুন্দর সবসময় মানুষকে আকৃষ্ট করে। এখানে সুন্দর কোন পদ, কোন পদ? সুন্দর সবসময় সুন্দরকে আকৃষ্ট করে, এটা কোন পদ? এটা হচ্ছে পদ প্রকরণ থেকে আপনাদের মূলত কোয়েশ্চেনটা করা হয়েছে, তো এটা আমাদের জানতেই হবে। এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য মানে হচ্ছে কোনো জিনিসের দোষ গুণ, তাহলে সুন্দর এটা হচ্ছে একটা গুণ, সুতরাং এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য। আচ্ছা, এরপর একটা দেওয়া ছিল যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে দেওয়া ছিল রহমান ইজ as tall is mine, রহমান is as tall as I, আচ্ছা টলই হবে, রহমান is as tall as me, মানে রহমানকে নিয়ে আর কি বলেছে যে রহমান আমার থেকে ছোট, রহমান আমার থেকে বড়, এরকম কিছু একটা, কিন্তু এখানে অ্যান্সারটা হবে রহমান is as tall as I। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি যে নিচের কোনটি হাইড্রোজেন এর আইসোটোপ নয়? এখানে অ্যান্সার হবে থেরিয়াম, থোরিয়াম। নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এটা হচ্ছে এখানে অ্যান্সারটা ছিল প্রোটিয়াম, ডিউটেরিয়াম, হচ্ছে ট্রিটিয়াম, এখানে অ্যান্সারটা হবে থোরিয়াম, অ্যান্সারটা হবে হচ্ছে থোরিয়াম। নেক্সট আমরা 24 নম্বরে চলে যাচ্ছি যে জিঙ্কের সাথে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে কোনটি উৎপন্ন হয়? এটা হচ্ছে NH4NO3, NH4NO3। এখানে দেওয়া ছিল নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে NH4NO3, এখানে অ্যান্সারটা হবে NH4NO3। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে কোন জেলায়, বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার কম? শিক্ষার হার কম বাংলাদেশের কোন জেলায়? এটা আসছে মূলত আপনার যে কোশ্চেন সেটা হচ্ছে জিকে থেকে, জেনারেল নলেজ, জিকে জেনারেল নলেজ থেকে মূলত কোশ্চেন আসছে বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার কম? বরগুনা, মাগুরা, সিরাজগঞ্জ, জামালপুর, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে জামালপুর। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, আর্দ্র অ্যামোনিয়া শুষ্ককরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে শুষ্ক সালফিউরিক অ্যাসিড ছিল, আর্দ্র ক্যালসিয়াম অক্সাইড ছিল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি যে অঙ্কুরায়নের জন্য সাফল্য নির্ভর করে, আচ্ছা অঙ্কুরায়নের সাফল্য নির্ভর করে অঙ্কুরায়নটা হচ্ছে আমাদের কোনো একটা বীজ থেকে অঙ্কুরটা বের হওয়ার যে প্রক্রিয়া, সেটা সাফল্যটা নির্ভর করে হচ্ছে পরিশোষণ, অ্যান্সারটা হবে পরিশোষণ। আচ্ছা, গৌণ নবরশ্মিতে কোনটি থাকে না? গৌণ নবরশ্মিতে কোনটি থাকে না? গৌণ নবরশ্মি সেটার মধ্যে থাকে না হচ্ছে ফোটন, এখানে ছিল আলফা কণা, প্রোটন, ইলেকট্রন, অ্যান্সারটা হবে হচ্ছে ফোটন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে খুব মানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনারা ইংরেজির ক্ষেত্রে ভালো করতে চান তাহলে ট্রান্সলেশন ইজ মাস্ট, মানে হচ্ছে কারেক্ট সেন্টেন্স কারেকশন মাস্ট করতেই হবে। ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। কারেক্ট সেন্টেন্স তো আমি দেখলাম যে গত আরো কয়েকটা সেন্টেন্স দেখালাম, অলরেডি একটা চলে গেছে এবং এরপরে আরো 2টা আসছে, তার মানে একটা পরীক্ষায় 3টা যদি কারেক্ট সেন্টেন্স থাকে, আচ্ছা কয়টা থাকে সেটা আমরা এখানে লিখলাম হচ্ছে অলরেডি আমরা একটা পাইলাম এবং এখন একটা পাইলাম যে কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে অ্যান্সারটা হবে দ্য পুলিশ ফায়ার এট দ্য মব, দ্য পুলিশ ফায়ার এট দ্য মব। আচ্ছা, হি ফায়ার অন দ্য বার্ড, হি ফায়ার উইথ ল্যাম্প, দ্য, আচ্ছা এইগুলোর মধ্যে থেকে অ্যান্সারটা হবে হচ্ছে দ্য পুলিশ ফায়ার এট দ্য মব। আমি আপনাদেরকে মূলত ক্লাসে এই যে আপনার দেখে দেখে পড়াচ্ছি, তার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোথা থেকে মূলত কোয়েশ্চেনগুলো হয়। ইংলিশের ক্ষেত্রে থেকে কারেক্ট সেন্টেন্স কারেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোয়েশ্চেন থাকবে। আচ্ছা,
এরপরে কোশ্চেনটা আপনার সেন্টেন্স কারেকশন থেকে আসছে। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, মানে কারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স, এগুলো আপনাকে বের করার যে যোগ্যতা সেটা আপনার থাকতে হবে। এখানে ছিল হচ্ছে হি ইজ জেলাস ফর মাই হেলথ, হি ইজ জেলাস ফর মাই হেলথ, হি ইজ জেলাস অফ মাই ওয়েলথ, এস ল্যাব ইজ অলওয়েজ জেলাস ফর মাই ফ্রিডম, হি ইজ এ জেলাস সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা, এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে হি ইজ জেলাস ফর মাই হেলথ। তার মানে সেন্টেন্স কারেকশন ইংরেজির ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা যাই বিশ্বের একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র কোনটি? বিশ্বের একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র কোনটি? এই বিষয়টা আপনার এই কোয়েশ্চেনটা এসে হচ্ছে মূলত জিকে থেকে, জেনারেল নলেজে আন্তর্জাতিক যে অধ্যায়টা আছে, আন্তর্জাতিক যে পার্টটা আছে, সেই আন্তর্জাতিক পার্ট থেকে মূলত এইসব কোয়েশ্চেন হয় যে বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি। এখানে ছিল হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, নেপাল। এখানে অ্যান্সারটা হচ্ছে নেপাল। আচ্ছা, সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? আমরা জানি যে আর্গন গ্যাসটি সচরাচর আমাদের সাধারণ বৈদ্যুতিক বাল্বে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান্সার ও টিউমার চিকিৎসায় ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ। এখানে আইসোটোপ ছিল, আইসোবার ছিল, আইসোমার ছিল। তো রেডিওটা হচ্ছে রঞ্জক রশ্মি, সেই রেডিও আইসোটোপটা ইউজ করে এখানে আমাদের রেডিও থেরাপির যে একটা সাবজেক্ট আছে আপনার ডিপ্লোমা লেভেলের, সেখান থেকে মূলত সেটাকে ফোকাস করে এই কোশ্চেনটা করা হয়েছে মূলত যে ক্যান্সার ও টিউমারের চিকিৎসা ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ। এরপর হচ্ছে ভূচৌম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্ব কত মাইল? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1400 মাইল। আচ্ছা, তৎ প্লাস হিট তদ্ধিত কোন ধ্বনির পরিবর্তন ক্রিয়া? এটা হচ্ছে সম্প্রকর্ম। সম্প্রকর্ম, এখানে বিশ্ববী ভবন ছিল, সমী ভবন ছিল, স্বর সংগতি ছিল, এটা হচ্ছে আপনার সম্প্রকর্ম। নেক্সট আমরা চলে যাচ্ছি বিভাজন ক্ষমতা নেই কোন কোষের? বিভাজন ক্ষমতা নেই কোন কোষের? পেশিকোষ, জনন কোষ, সবকয়টি দেহকোষ। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে দেহকোষ। আচ্ছা, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ হতে অ্যান্টিবায়োটিক তৈরি হয়? কোন প্রকার উদ্ভিদ হতে অ্যান্টিবায়োটিক তৈরি হয়? এটা হচ্ছে ছত্রাক। আমরা জানি পেনিসিলিন হচ্ছে একটা ছত্রাক, এরকম ছত্রাক থেকে মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এরপর 38 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে দ্য কারেক্ট মিনিং অফ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। দ্য কারেক্ট মিনিং অফ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, মূলত দেখেন এখানে সেন্টেন্সের কারেক্ট মিনিংটা শব্দার্থ। ইংরেজির ক্ষেত্রে তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে শব্দার্থ, কোনটার কি শব্দ, শব্দার্থ থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন থাকে। তাহলে এই চ্যাপ্টারটা মানে হচ্ছে ইংরেজির এই অধ্যায়টা আমরা মিস করতে পারবো না। আচ্ছা, এই জন্য আমাদের বইয়ের থেকে আমাদের সর্বোচ্চ পরিমাণ ওয়ার্ড মিনিং আমাদের জেনে নিতে হবে পরীক্ষার আগে, এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ মাস্ট করতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে স্পেলিংটা হচ্ছে কারেক্ট স্পেলিংটা হচ্ছে পারসন। এখানে আরো কিছু দেওয়া ছিল, পার্সোনাল। তো যাই হোক, এখানে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, তো এটার অ্যান্সারটা হচ্ছে আপনার পার্সোনাল। আচ্ছা, নিচের কোনটিতে সবচেয়ে বেশি শর্করা থাকে? গম, ভুট্টা, জব, চাউল। আমরা জানি যে সবচেয়ে বেশি শর্করা থাকে হচ্ছে চাউলে, চাউল। এটাও কিন্তু আপনার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের একটা কোয়েশ্চেন। আচ্ছা, সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি? সার্কভুক্ত দেশ, এখানে সার্কভুক্ত দেশ কয়টা আপনাকে সেটা জানতে হবে। এটা অবশ্যই আপনার জিকের একটা কোয়েশ্চেন, জেনারেল নলেজের একটা কোয়েশ্চেন যে মালদ্বীপ সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মালদ্বীপ। গ্যাসের মাধ্যমে শব্দের বেগের ল্যাপ্লাসের সূত্র কোনটি? আমরা জানি ল্যাপ্লাসের সূত্র হচ্ছে v = √r
পি বাই পি। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের ল্যাপ্লাসের সূত্র কোনটি? সেটা হচ্ছে v ইকুয়ালস টু √r/p বাই p। প্রাণীর লোহিত রক্তকণিকা পরিষ্কার পানিতে ডুবালে, প্রাণীর লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা যদি আমি পরিষ্কার পানিতে ডুবালে স্ফীত হয়ে ফেটে যাবে। এর আনসারটা হবে স্ফীত হয়ে ফেটে যাবে, স্ফীত হবে এবং ফেটে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি অলমোস্ট 50টা এমসিকিউ দেখালাম, যে এমসিকিউগুলোর মধ্যে হাতে গোনা একটা এমসিকিউ ছিল, যে এমসিকিউটা হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, আর বাকি যতগুলো এমসিকিউ ছিল সবগুলোই হলো সাধারণ জ্ঞান। তার মানে হচ্ছে আপনাকে এত ডিপ লেভেলের কোয়েশ্চেন, আইএসটি যে পরীক্ষা আছে বিএসসি ইন হেলথ টেকনোলজি, এটার এত ডিপ লেভেলের কোয়েশ্চেন হয় না। এটা মাথায় রাখতে হবে যে আইএসটি যে কোয়েশ্চেনটা হয় সেটা সিম্পল একটা কোয়েশ্চেন হয়, খুবই সহজ কোয়েশ্চেন হয় আইএসটি। আচ্ছা, একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট, কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 ফুট বাই সেকেন্ড স্কোয়ার হলে ওই স্থানে দোলনকাল কত হবে? তার মানে দোলনকালের সূত্রটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দোলনকালের সূত্রটা অ্যাপ্লাই করলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। অ্যান্সারটা হবে 2.227। আচ্ছা, আমি না এসে পারলাম না সঠিক ট্রান্সলেশন কোনটি? তার মানে দেখেন যে ইংরেজির ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বারবার আসতেছে, ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন এবং এই জাতীয় যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো আপনার বারবার ঘুরে ফিরে আসতেছে। তাহলে আমি না এসে পারলাম না, এটা সঠিক ট্রান্সলেশনটা হচ্ছে আই কুড নট বাট লাভ। আই কুড নট বাট লাভ। মুসলিম জাগরণের কবি কে? মুসলিম জাগরণের কবি হচ্ছে ফররুখ আহমেদ। এখানে ছিল হচ্ছে কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, সৈয়দ আলী আহসান। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ফররুখ আহমেদ। নিচের কোনটি নদী নয়? এখানে যমুনা, মেঘনা, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র ছিল। এখানে ব্রহ্মপুত্র দেওয়া, মানে অ্যান্সারটা হবে ব্রহ্মপুত্র, কারণটা হচ্ছে ব্রহ্মপুত্র হচ্ছে একটা নদ। আচ্ছা, আমের কোন অংশ খাওয়া হয়? এখানে ছিল রসালো পুষ্পক, রসালো এরিল, মধ্যাত্মক ও অন্ততম এবং মধ্যতম। আমরা এখানে অ্যান্সারটা হচ্ছে মধ্যতম। নিচের কোন বিক্রিয়াটি ঘটে? নিচের কোন বিক্রিয়াটি ঘটে? এখানে অনেকগুলো আপনার এমসিকিউ দেওয়া ছিল আর কি, অপশন দেওয়া ছিল। এখানে অ্যান্সারটা হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফেট ট্রাইঅক্সাইড, এই বিক্রিয়াটা দিলে আমার ক্যালসিয়াম সালফেট পাবো। এই বিক্রিয়াটা হচ্ছে আপনার, এই বিক্রিয়াটা ঘটবে আর কি, বাকি বিক্রিয়াগুলো ঘটবে না। এখানে আপনারা নিজেরা হচ্ছে আপনার মাঝে মাঝে কোয়েশ্চেন সলভ করবেন, তখন বাকি অ্যান্সারগুলো দেখে মূলত আপনারা এগুলো সলভ করবেন। আচ্ছা, এরপর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আবার সেন্টেন্স কারেকশন। তার মানে সেন্টেন্স কারেকশন থেকে এরা এত মানে হচ্ছে কোয়েশ্চেন করতে পারে। অলরেডি আপনার 4টা সেন্টেন্স কারেকশন থেকে আমরা 4টা আপনার কোয়েশ্চেন পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক অ্যান্সারটা হবে এনি অফ দ্য 3 বুকস উইল ডু। এখানে ছিল either of the 3 books will do, বলেছিল both of them did not go, neither of them went। তাহলে অ্যান্সারটা হচ্ছে any of the 3 books will do। এই মুহূর্তে আমাদের মোট 50টা এমসিকিউ মূলত সলভ করা হয়ে গেছে। 50টা এমসিকিউর মধ্যে আমরা মোটামুটি একটা ওভারঅল ধারণা পেয়ে গেলাম যে মূলত কোন জায়গাগুলো থেকে মূলত কোয়েশ্চেন হয়। আমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখলাম যে শ্রেণীবিন্যাস, নামকরণ, কোষ, অণুজীব এবং খাদ্য, কোনটা কোন জাতীয় খাদ্য। তারপর হচ্ছে আপনার আমাদের রক্তের যে একটা চ্যাপ্টার আছে ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশন থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন থাকে। সেই ব্লাড সার্কুলেশন থেকে কি কোয়েশ্চেন থাকে, কোনটা কি করে, আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তারপর হচ্ছে প্ল্যাটলেট, এগুলোর কাজ কি। তারপর হচ্ছে আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখলাম যে অভিকর্ষ, মহাকর্ষ এবং এই জাতীয় কিন্তু চ্যাপ্টারগুলো আছে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকমের সূত্র, সেগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কৃত্রিম উপগ্রহ কে প্রেরণ করেন?
কৃত্রিম উপগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং রাশিয়া ছিল। এখানে অ্যান্সার হবে হচ্ছে রাশিয়া। কৃত্রিম উপগ্রহ কে প্রেরণ করে? এটা হচ্ছে রাশিয়া। আচ্ছা, আর্দ্র দ্রবণ হল আদর্শ, আচ্ছা সরি সরি এটা একটু মিস্টেক করে গেছে, এটা হবে আদর্শ। আদর্শ দ্রবণ হল যারা সকল তাপমাত্রায় ও যে কোনো সংযুক্তিতে রাউল্টে সূত্র মানে। আচ্ছা, এটাই হবে অ্যান্সার। আদর্শ দ্রবণ হবে হচ্ছে যারা সকল তাপমাত্রায় ও যে কোনো সংযুক্তিতে রাউল্টের সূত্র মানে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? মাইটোকন্ড্রিয়া এটা আমাদের কোন চ্যাপ্টার বলতে পারেন? আমাদের যে কোষের বিভিন্ন অঙ্গাণু আছে সেই কোষের বিভিন্ন অঙ্গাণু, আমি বলছি যে কোষ চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোষ থেকে কোষে থাকবে। সুতরাং মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন হচ্ছে বেন্ডা। আচ্ছা, নরওয়ের বিশেষ নাম কোনটি? নিশীথ সূর্যের দেশ। নরওয়ের বিশেষ নাম কোনটি? এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। আচ্ছা ভিউয়ার, এখন এই মুহূর্তে আজান হয়ে যাবে, আমি আরেকটা কোয়েশ্চেন দিয়েই আমি মূলত আজকের ক্লাস শেষ করবো। হচ্ছে সৌদি আরবের মুদ্রার নাম কি? এটা হচ্ছে রিয়াল। তার মানে হচ্ছে এই যতগুলো মুদ্রা টাইপসের যে আমাদের কারেন্সিটা আছে, কোন দেশের কি কারেন্সি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদেরকে মাঝে একটু কিছু কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই 50টা নৈমিত্তিক আপনাদেরকে আমি হাতে ধরে ধরে বোঝালাম যে আমার মূল ফোকাস ছিল না যে আপনার মূলত কোয়েশ্চেন সলভ করা। আমার মূল ফোকাস ছিল হচ্ছে আমার স্টুডেন্টদেরকে দেখানো যে কোন কোন চ্যাপ্টার থেকে মূলত কোয়েশ্চেন হয়। এটাই ছিল আমার মূল ফোকাসিংয়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা। হিসাব করে দেখলাম কোন কোন চ্যাপ্টার থেকে মূলত কোয়েশ্চেন হয়। বায়োলজির ক্ষেত্রে শ্রেণীবিন্যাস, নামকরণ, কোষ, অণুজীব, ব্লাড এবং বিভিন্ন রকমের আমাদের অঙ্গাণু। রসায়নের ক্ষেত্রে বিক্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বিক্রিয়ার ক্ষেত্রে আপনাদের এত কঠিন কোনো কোয়েশ্চেন দিবে না যেটা আপনারা সলভ করতে পারবেন না। খুব ইজি কোয়েশ্চেন সবসময় এখানে হয়ে থাকে। বিভিন্ন রকম বিক্রিয়া, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের সমীকরণটা কার, কোন বিক্রিয়া, তো এগুলো আপনাদের মূলত হয়ে থাকে তাহলে। আর যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট ইংরেজির ক্ষেত্রে অবশ্যই ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন, কারেক্ট সেন্টেন্স, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একদম মিস করা যাবে না। সময় খুবই অল্প, 1 মাস সময়ের মধ্যে আপনাদের প্রস্তুতি নিতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করুন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে আপনি কেউ বুঝতে পারবেন কোথা থেকে মূলত কোয়েশ্চেন হয়। আর হ্যাঁ, মেডিকেল টেক ভিডিওর পাশে থাকুন ইনশাআল্লাহ। আমাদের যে ব্যাচটা আছে পেইড ব্যাচ, সেই ব্যাচে জয়েন করতে পারেন। সো আমাদের পেইড ব্যাচের থেকে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আশা করছি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে মূলত কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও দেখার জন্য। আর হচ্ছে পরবর্তীতে আমরা এই 2018-19 সালের বাকি কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা নেক্সট পার্ট দেখতে চাই। বিকজ আমি এখন এই মুহূর্তে বিকালে ভিডিওটা বানাচ্ছি, এই মুহূর্তে আজান হয়ে যাবে। আমি জানি যে খুব নিকটে চলে আসছে, আর আজানের মধ্যে আমি এই ক্লাসটা কমপ্লিট করতে পারবো না। সো প্রিপারেশন যদি নিতে হয় আপনাদেরকে বুঝে শুনে ধরে ধরে আপনাকে টপিকস নিয়ে বুঝতে হবে যে কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। আপনি যদি না বুঝে আপনি পুরো সব কিছু পড়া শুরু করে দেন, এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনার একদম বেহুদা, আপনাকে পড়ার কোনো প্রয়োজনই নেই। একমাত্র কোয়েশ্চেন সলভই আপনাকে বলে দেবে মূলত কোন 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 জায়গা থেকে কোয়েশ্চেন হয়। প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেন আপনি সলভ করেন, আপনার জন্য আর কিচ্ছু লাগবে না ভাই। আপনি বুঝেই যাবেন, নিজেই বুঝে যাবেন যে কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। সো এতটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর সেই প্রত্যাশা আজকের মতো এখানেই সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।